বর্তমানে ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। আর এই কর্মসংস্কৃতি পত্রিকা আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্কৃতি। তো দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 28শে ফেব্রুয়ারি 2024 কর্মসংস্কৃতি পত্রিকা। আজকে আমরা কর্মসংস্কৃতি পত্রিকা থেকে কি করব? আজকে আমরা এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে আমরা কিন্তু একটি পিএসসি ফুড এসআই যে ক্লার্কশিপ পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ, তার একটি প্র্যাকটিস সেট আমরা আজকে এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কর্মসংস্কৃতি পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা ফুড এসআইয়ের জন্য দিয়েছে সেটা কেমন হতে চলেছে। চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখব যে এখানে পরিষ্কার লেখা আছে। দেখুন, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। তো আমরা কি করব, এবার একটু আমাদের সুবিধার জন্য আমরা একটু এখানে জুম করে বড় করে নেব। নেওয়ার পরে দেখব এই জায়গাটায় কী লেখা আছে। এই কলমটায় অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষায় জেনারেল স্টাডিজ এ 50 নম্বর এবং পাটিগণিতে থাকবে 50 নম্বর। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে মোট 100 নম্বরের। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা। কিন্তু এই রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাটি কিন্তু মোট 1.5 ঘন্টার পরীক্ষা। 100 নম্বরের মোট পরীক্ষা, আর পরীক্ষার সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এই পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 50টি প্রশ্ন দেওয়া হলো। তো আমরা সরাসরি চলে যাব মূল প্রশ্নে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পরীক্ষার তারিখ কিন্তু 16 এবং 17 মার্চ 2024। 16 এবং 17 মার্চ 2024-এ কিন্তু এই পরীক্ষাটি হবে। তো ইতিমধ্যে আপনারা যারা রাজ্যের খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেবেন তারা অবশ্যই জেনে গেছেন যে পরীক্ষাটি 16 এবং 17 মার্চ। তো চলুন চলে যাই আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখব। তো এখানে প্রথম প্রশ্ন আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখব যে এখানে প্রথম প্রশ্ন আছে, একের দাগের প্রশ্ন। ভারতবর্ষের একের দাগের প্রশ্ন আছে, দেখুন, ভারতবর্ষের প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি কোনটি? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কোটাক মহিন্দ্রা ইন্স্যুরেন্স কোম্পানি, আর কোনোটিই নয়। তো এর মধ্যে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে বির অপশান, এর সঠিক উত্তর ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সবচেয়ে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি। তো আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে, দেখুন, কানপুরে কে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়ার সিং, বেগম হজরত মহল, তাতিয়া টোপি, দ্বিতীয় বাহাদুর শাহ। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তাতিয়া টুপি। কিন্তু কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাতিয়া টুপি। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা তিনের দাগের এই প্রশ্নে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, অ্যালান অক্টেভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি। তো আপনারা আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন। তো ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউম, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব চারি দাগের প্রশ্নে। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো প্রশ্ন উপরের দিকে তোলার পরে দেখছি চারি দাগের প্রশ্ন আছে, প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? নেতাজি সুভাষচন্দ্র বসু, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে চারি দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, দাদাভাই নৌরোজি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব পাঁচের দাগের এই প্রশ্নে। আমরা আজকে দেখছি কর্মসংস্কৃতি পত্রিকা থেকে ফুড এসআইয়ের জন্য এক সেট প্রশ্নের সমাধান। তো আমরা পাঁচের দাগের প্রশ্ন দেখব। পাঁচের দাগের প্রশ্ন আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? 70 জন, 72 জন, 78 জন, 82 জন। তো এখানে পাঁচের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 72 জন কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিলেন। আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্নে। ছয়ের দাগের প্রশ্ন আছে, দেখুন, কোন বিপ্লবী লর্ড কার্জনের শাসনকালকে ঔরঙ্গজেবের শাসনকালের সঙ্গে তুলনা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, আর সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে।
তো 7 দাগের প্রশ্ন আছে দেখুন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, চৌধুরী রহমত আলী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক। তো এখানে প্রশ্নটা ভালো করে বুঝবেন। প্রশ্ন 7 দাগের প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু, তো এখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এর সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে না, এটা হবে বাল গঙ্গাধর তিলক। ডির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 8 দাগের প্রশ্নে। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? ব্রোঞ্জ, তামা, লৌহ আর কোনটি নয়। তো এখানে হরপ্পা সভ্যতার মানুষ, আপনারা সবাই জানেন, এই লৌহর ব্যবহার কিন্তু জানতো না হরপ্পা সভ্যতার মানুষ। তো সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন আছে কোন বেদে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে? তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে। আমরা চলে যাব 10 দাগের এই প্রশ্নে। 10 দাগের প্রশ্ন আছে ঋগ বৈদিক যুগে মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষি, পশুপালন, ব্যবসা, মৎস্য চাষ। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ঋগ বৈদিক যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কিন্তু পশুপালন। 10 দাগের সঠিক উত্তর হবে বিদ্যা, পশুপালন। আমরা চলে যাব 11 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রশ্ন আছে প্রথম কোন ব্রিটিশ অশোকের শিলালিপির পাঠ্য উদ্ধার করেন? বেন থেলার, রবার্ট ওয়ালপোল, স্যার জেমস প্রিন্সেপ, কেউ নন। তো 11 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধার্থ স্যার জেমস প্রিন্সেপ। আমরা চলে যাব 12 দাগের এই প্রশ্নে। বৌদ্ধদের বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল। তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কি? বৌদ্ধদের বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে ধর্মপাল। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব 13 দাগের প্রশ্নে। ভারতের কোন ক্রীড়াবিদ 21তম কমনওয়েলথ গেমসে 2018 প্রথম স্বর্ণপদক জেতেন? মীরাবাই চানু, মেরি কম, অনিশ ভানুওয়ালা আর নীরজ চোপড়া। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কি হবে? তো 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মীরাবাই চানু। এর দাগ হবে এর সঠিক উত্তর, মীরাবাই চানু। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে কি দেখব। 14 দাগের প্রশ্ন আছে ভূস্তরে বিদ্যমান গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিসের পরিমাণ সর্বাধিক? কার্বন ডাই অক্সাইড, বির অপশন আছে জলীয় বাষ্প, সির অপশন আছে সালফার ডাই অক্সাইড, ডির অপশনে আছে ওজোন গ্যাস। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কি হবে? তো 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভূস্তরে বিদ্যমান গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিসের পরিমাণ সর্বাধিক থাকে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকে। আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু আছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কি হবে? তো 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে প্রশ্নটা ভালো করে বুঝবেন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু আছে, এটা কিন্তু আমি অনেকবার অনেক প্র্যাকটিস সেটে বলে দিয়েছি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ। বিদ্যা হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। হাইড্রোপনিক্স নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? জেল সংরক্ষণ, সবজিবিদ্যা, মাটি ছাড়া চাষ পদ্ধতি আর কীটপতঙ্গ বিদ্যা। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? হাইড্রোপনিক্স নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? তো 16 দাগের সঠিক উত্তর কিন্তু হবে হাইড্রোপনিক্স। এটা কিসের সঙ্গে সম্পর্কিত? তো হাইড্রোপনিক্স মাটি ছাড়া চাষ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। এখানে এটা বি, এটা সি হবে। এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। মাটি ছাড়া চাষ পদ্ধতি হাইড্রোপনিক্স এর সঙ্গে সম্পর্কিত মাটি ছাড়া চাষ পদ্ধতি। তো চলে যাব আমরা 17 দাগের এই প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে PM10 এবং PM2.5 নমুনা কিসের সঙ্গে সম্পর্কিত? খাদ্য বিষক্রিয়া, ভেজাল পেট্রোল, পরিবেশ দূষণ আর শব্দ দূষণ। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পরিবেশ দূষণের সাথে সম্পর্কিত। PM10 এবং PM2.5 এটা কিন্তু পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তার জন্য প্রশ্নটা একটু আমরা কি করব, উপরের দিকে তুলব। তো 18 দাগের প্রশ্ন আছে দেখুন,
এখানে প্রশ্ন আছে ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় আয়োজিত হয়েছিল? চেন্নাই, ভোপাল, নতুন দিল্লি, বেঙ্গালুরু। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু চেন্নাই। 19 দাগের প্রশ্ন আছে দেখুন, রেবেল এগেনস্ট দ্য রাজ, ওয়েস্টার্ন ফাইটার্স ফর ইন্ডিয়ানস ফ্রিডম বইয়ের জন্য হিস্টোরিক্যাল বায়োগ্রাফিক বিভাগে 2023 সালে এলিজাবেথ লংফোর্ড পুরস্কার পেয়েছেন কোন লেখক? চেতন ভগত, অরুন্ধতী রায়, রাস্কিন বন্ড আর রামচন্দ্র গুহ। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রামচন্দ্র গুহ, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর রামচন্দ্র গুহ। চলে যাবো আমরা 20 দাগের প্রশ্নে। তো তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে চলে যাব। সুন্দর একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা এবারে দেখব এই যে 20 দাগের এই প্রশ্নটি। 20 দাগের প্রশ্ন আছে দেখুন, কোন রাজ্যের পুলিশ রাজ্যের নাগরিকদের নিরাপত্তার জন্য অরুণপোল অ্যাপ চালু করেছে? অরুণাচল প্রদেশ, মণিপুর, অসম আর নাগাল্যান্ড। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অরুণাচল প্রদেশ। এর দাগ হবে এর সঠিক উত্তর। 20 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। 21 দাগের প্রশ্ন আছে দেখুন, 21 দাগের প্রশ্ন যেটি, কোন দেশ এই প্রথম ফ্রান্সে অনুষ্ঠিত এনএসসি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারত। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে, বিশ্ব ব্যাংক কোথায় প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প চালু করেছে? দক্ষিণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা আর রাশিয়া। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, দক্ষিণ এশিয়া। বিশ্ব ব্যাংক কোথায় প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প চালু করেছে? দক্ষিণ এশিয়া। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে কি দেখব? তো 23 দাগের প্রশ্ন আছে, পাকিস্তানে নিযুক্ত প্রথম মহিলা ব্রিটিশ হাই কমিশনের নাম কি? নুসরাত চৌধুরী, জেন মেরিয়ট, ডেনিস হোয়াইট, বারবার উডওয়ার্ড। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো 23 দাগের সঠিক উত্তর হবে পাকিস্তানে নিযুক্ত, প্রশ্নটা ভালো করে দেখবেন, পাকিস্তানে নিযুক্ত প্রথম মহিলা ব্রিটিশ হাই কমিশনার নাম কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, জেন ম্যারিয়ট। জেন ম্যারিয়ট কিন্তু এর সঠিক উত্তর, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 24 দাগের প্রশ্নে। উইমেন 20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোচি, মহাবলীপুরম, হায়দ্রাবাদ আর বেঙ্গালুরু। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে যে আছে উইমেন 20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাবলীপুরমে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর মহাবলীপুরমে। চলে যাবো আমরা 25 দাগের প্রশ্নে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে 2022-23 অর্থ বছরে এডুকেশন লোন রেজিস্ট্রেশন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 22%, 26%, 15%, 17%। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথ্য অনুসারে 2022-23 অর্থ বছরে এডুকেশন লোন রেজিস্ট্রেশন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এর সঠিক উত্তর হবে কিন্তু 17%, অর্থাৎ ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর 17%। তো এই ছিল 25টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। আমরা এবার চলে যাব অঙ্ক প্রশ্নে। অঙ্ক প্রশ্ন দেখবো 26 দাগের প্রশ্ন। 26 দাগের প্রশ্নটা কি আছে দেখবো। 26 দাগের প্রশ্ন আছে, কোনো একটি বস্তুর ধার্য মূল্য 5,000 টাকা এবং পর পর 20%, 15% ছাড় দিলে বস্তুর বিক্রয় মূল্য কত হবে? প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপরে 15% ছাড় দিয়েছে। তো এই অঙ্কটা সূত্রের সাহায্যে করা যায়, কিন্তু আমি এখান থেকে একটা এমনি এই অঙ্কের সাহায্যে এই অঙ্কের মাধ্যমে করছি। দেখুন 5,000 টাকা প্রথমে যদি 20% ছাড় দেয়, তাই 20% ছাড় দেওয়া কথার অর্থ হচ্ছে 100 টাকার জিনিস 20 টাকা ছাড় দেয়। তো 100 টাকা যদি 20 টাকা ছাড় দেয় তাহলে তার দাম হয় 80 টাকা। তাই 100 টাকা ছাড় দেবে 20 টাকা, তাহলে 1000 টাকায় ছাড় দেবে কত? 1000 টাকায় ছাড় দেবে কিন্তু 200 টাকা, আর 5,000 টাকায় ছাড় দেবে 1000 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু দাম হয় 4,000 টাকা।
এইবার এই 4,000 টাকার উপরে 15% ছাড় কত হয়? 15% ছাড় মানে 4×15 600, 4×15 60, অর্থাৎ 600 টাকা। 4,000 টাকায় কিন্তু 600 টাকা ছাড় হবে। তো 4,000 টাকার থেকে আপনি 600 টাকা বিয়োগ করুন, তো হয়ে যাবে কিন্তু 3400। তো এই 3400 টাকা কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন এগুলো মুখে মুখে করা যায়, এটা কিন্তু আপনার মুখোমুখি এই অঙ্কটা করা যায়। আর যদি আপনি ক্যালকুলেশনের সাথে করেন তাহলে আপনি এখানে 5,000 টাকাকে আপনি কি করতে পারেন, যেহেতু 20 টাকা ছাড় হয়, তা 5,000 টাকায় 5,000 টাকার 20% মানে 20/100, এই 20/100 দিলেন, দিয়ে এই শূন্য আর এই শূন্য কাটলেন, এই শূন্য আর এই শূন্য কাটলেন, তো এখানে এটা গুণ করলে হয়ে যায় 1,000 টাকা। তো এই 1,000 টাকাটা প্রথম ছাড় হয়ে গেল, 20% ছাড় করেছেন। তো তাহলে 5,000 টাকার বিক্রয় মূল্য কত হবে? 5,000 থেকে 1,000 টাকা বাদ যাবে, 4,000 টাকা হবে। যখন 20% ছাড় হবে তখন 5,000 টাকার জিনিসটা কত হবে? 4,000 টাকা, কারণ 1,000 টাকা ছাড় দেবেন। তারপরে আবার 15% ছাড় দিতে, 15% ছাড় কত, অর্থ 4,000 টাকার উপরে 15% ছাড় মানে 15/100। এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য আর এই শূন্য কাটবে, তাহলে এখান থেকে 600 হবে। তো 4,000 টাকার উপর 600 টাকা ছাড়, তাহলে বিয়োগ করলে কত হবে? 4,000 থেকে আপনি 600 টাকা বিয়োগ করলে হয়ে যাবে 3400 টাকা। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। যেভাবে হোক অঙ্কটা সমাধান মুখোমুখি হয়ে যায়। তো যে অঙ্কটি এবার আমরা করব সেটা হচ্ছে 27-এর এই অঙ্ক। কোনো কর্মীর বেতনের 10% বাড়ি ভাড়া বাবদ কেটে নেওয়া হয়, বাকি টাকার 15% তিনি সন্তানদের শিক্ষার জন্য ব্যয় করেন এবং অবশিষ্ট অংশের 10% ভ্রমণের জন্য খরচ করেন। সব মিটিয়ে তার হাতে 1,377 টাকা থাকে। তার বেতন কত? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন, খুব সুন্দর অঙ্ক এবং সহজে নিমেষে সমাধান করবেন, উত্তর থেকে সমাধান করা যায়। আপনি যদি মনে করেন আমি উত্তরটা নেব 1500 টাকা, তাহলে এটা আমি কিভাবে সমাধান করব? 1500 টাকার 10% ছাড় মানে থাকবে মানে 1500 টাকা 10% ছাড় কথার অর্থ হচ্ছে 150 টাকা ছাড়। তার 150 টাকার থেকে 1500 টাকা বাদ দিলে আমার থাকবে কিন্তু 1350 টাকা। এবার দেখুন এখানেই 1350 টাকা চলে আসছে, তা এখানে আছে তো 1300 টাকা। 1500 টাকার যদি 10% ছাড় হবে 150 টাকা, তা 1500 থেকে 150 যদি বাদ দিই তাহলে থাকবে কত? 1350। তা এখানে আছে 1377। তো অঙ্কটা কিন্তু হবে না, কারণ এখনও 15% ছাড় দিতে হবে, তারপর 10% ছাড় দিতে হবে, তাহলে সেক্ষেত্রে অনেক নিচে চলে আসবে। 1377 টাকা যে বাকি আছে তা থাকবে না, কিন্তু তার নিচে চলে আসবে, অতএব এর দাগটা হবে না। যদি আমরা কম সময়ে সঠিক উত্তর করতে চাই তাহলে আমার এভাবেই অঙ্ক সমাধান করতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার দেখুন এটা আমার হবে না আমি জেনে নিলাম। এবার বিদ্যাকটা দেখব 1800 টাকা। তা 1800 টাকার 10% ছাড় মানে 180 টাকা ছাড়। তো 1800 থেকে যদি আমি 180 বিয়োগ করি তাহলে থাকবে কত? 1620 টাকা। এখন এই 1620 টাকার উপরে 15% ছাড় দেবে। তো 1620 টাকার উপর 15% ছাড় মানে 1620 গুণ 15% ছাড় মানে 85/100, তাহলে মূল টাকাটা আমার বেরিয়ে যাবে। তো দেখুন এখানে আমরা একটা এই শূন্য এই শূন্য, এবারে এই যে 10 এর সঙ্গে কাটলে 5×17=85 হচ্ছে, আর এখানে 5 দিনও 10 হচ্ছে, আর এই 2 আর 162 কাটলে হচ্ছে 8 দিনও 16, 2 1 2। তো আমি যদি এটাকে গুণ করি তাহলে 81 আর 17 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1377। তো দেখুন এই জায়গাটায় কিন্তু উত্তর চলে আসছে, কিন্তু এখনও কিন্তু 10% ছাড় বাকি আছে, তাহলে এটাও আমরা নেব না। তাহলে আমরা এই সিদ্ধাকটা নেব। সিদ্ধাক আছে 2000। তো এটাই সম্ভবত উত্তর হবে। তো আমরা দেখব এই 2000টা হচ্ছে কিনা, এই 2000টা এর সঠিক উত্তর হচ্ছে কিনা। তার জন্য আমরা কি করব, আমরা এগুলো একটু মুছে দেব, মুছে দিয়ে এই 2000 থেকে ক্যালকুলেশনটা করব, দেখব কি হয়। তো এখানে 2000টা আমি নিলাম, 2000 টাকার 10%, 2000 টাকার এই 10% ছাড় মানে 200 টাকা ছাড়, তাহলে থাকবে কত? 1800 টাকা। এই 1800 টাকার উপরে 15% ছাড়, তার মানে 85/100, তাহলে মূল টাকাটা আমার বেরিয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য, তো 85কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 85 আর এই 18 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কিন্তু 1530। 1530-এর উপর 10% ছাড় দিয়ে টাকাটা কত থাকবে দেখব। 1530 গুণ 10% ছাড় মানে 90/100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটবো। এবার আমরা যদি গুণ করি তাহলে 3×9=27, 7, 3×9=27, হাতে 2, 5×9=45 আর 2=47, 7 হাতে 4, 9×1=9 আর 4=13,
1377 টাকা। দেখুন এই বাকি থাকছে 1377 টাকা, অর্থাৎ 2000টা এর সঠিক উত্তর। সিট দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা এ অপশান বি অপশান দু ধাপ এগালেই কিন্তু আমরা বুঝতে পারবো যে দুটো হবে না। তো এর থেকে সহজ নিয়ম আর হবে না। এবার আপনি যদি এক্স ধরে করেন তাহলে আপনার বিষয়টা জটিল হয়ে যায়। তো আপনি করতে পারেন সেটা, তা করে দেখবেন। কিন্তু এখানে সহজ নিয়ম হচ্ছে এটা, উত্তর থেকে এই অঙ্কের সমাধান হয়ে যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা দেখব 28 দাগের এই প্রশ্নটি। 28 দাগের প্রশ্ন আছে, একটি চেয়ার ও একটি আলমারির মূল্য 16,000 টাকা। চেয়ারের দাম 10% কমলে এবং আলমারির দাম 20% বৃদ্ধি পেলে তাদের মোট মূল্য 18,000 টাকা হয়। তাদের পৃথক পৃথক মূল্য কত? তো দেখুন এখানে বলছি একটি চেয়ার একটি আলমারির মূল্য কিন্তু 16,000 টাকা। এর চেয়ারের দাম 10% কমলো, আলমারির দাম 20% বৃদ্ধি পেল, তাদের মোট মূল্য হলো 18,000 টাকা। তবে তাদের পৃথক পৃথক মূল্য কত? তো দেখুন এখানে এই অপশান থেকে এর সঠিক উত্তর বার করা যায়। অপশান দেখেই আপনি উত্তর বার করতে পারবেন। দেখুন এখানে বলছে, ভালো করে অঙ্কটা বুঝবেন, যে একটি চেয়ার আর একটি আলমারির মূল্য কিন্তু বলেছে 16,000 টাকা। একটি চেয়ার আর একটা আলমারির মূল্য বলেছে 16,000 টাকা। চেয়ারের দাম 10% কমলে এবং আলমারির দাম 20% বৃদ্ধি পেলে তাদের মোট মূল্য হয় 18,000 টাকা। তাহলে পৃথক পৃথক মূল্য কত? তো দেখুন এখানে যেহেতু বলছে চেয়ার ও আলমারির মূল্য, মোট মূল্য 16,000 টাকা, তো অপশানে দেখুন আপনি ওই দুটোর পৃথক পৃথক মূল্য কিন্তু এখানে দেওয়া আছে। একটার দাম 4,000 টাকা, একটার দাম 12,000 টাকা। তো দেখুন এই দুটো যোগ করলে কিন্তু 16,000 হচ্ছে, কিন্তু আর কোনোটা কিন্তু যোগ করলে 16,000 হচ্ছে না। এটা 9,000 আর 3,000 12,000 টাকা হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 12,000 টাকা। 9 আর 3 যোগ করলে 12,000 টাকা হচ্ছে, অর্থাৎ বিদ্যাগ হবে না। 3200 আর 9,200 যোগ করলে হচ্ছে 12,400। এই দুটো যদি যোগ করি 12,400 হচ্ছে। এদের পৃথক পৃথক দাম, অর্থাৎ যদি আমি চেয়ারের দাম 3200 টাকা ধরি এবং আলমারির দাম 9,200 টাকা ধরি, তাহলে দেখুন এদের যোগফল হচ্ছে কিন্তু 9 আর 3 12,400 হচ্ছে, 16,000 হচ্ছে না কিন্তু। আবার দেখুন 4,500 আর 12,500, এটা কিন্তু হচ্ছে 12 আর 4 16, 17,000 টাকা হচ্ছে। দেখুন এদের মোট মূল্য কিন্তু 16,000, শুধু একটাই হচ্ছে 4,000 আর 12,000। অর্থাৎ একটা চেয়ারের দাম কিন্তু 4,000 টাকা আর একটা আলমারির দাম কিন্তু 12,000 টাকা। এর থেকে অপশান থেকে অঙ্কটা সমাধান করা যায়। এবার আপনি যদি মনে করেন যে এখানে দেখা যাচ্ছে যে আরও অপশান আছে, সেই অপশানে সেই দুটোর যোগফল হয়ে যাচ্ছে 16,000 টাকা। এখানে নাকি একটা অপশান আছে 16,000 টাকা মানে এটা যোগ করলে, সেই জন্য আমি এর দাগ উত্তর বলতেই পারি। কিন্তু এমনও থাকতে পারে যে এখানে 9,000 টাকা, এখানে 7,000 আছে, কিংবা এখানে 7,000 এখানে 9,000 আছে, সেটাও তো 16,000 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এইটাই এর সঠিক উত্তর? সেই ক্ষেত্রে 4,000 টাকার যদি 10% চেয়ারের দাম কমে, তাহলে 4,000 টাকার 10% কমলে হয় মানে 10%, 100 টাকায় 10 টাকা কমে, তাহলে 1,000 টাকায় কিন্তু 100 টাকা কমে, তাহলে 4,000 টাকায় কিন্তু 400 টাকা কমবে। 4,000 টাকায় 400 টাকা কমবে, সেই ক্ষেত্রে কত হবে? 4,000 টাকায় 400 টাকা কমলে কিন্তু হবে আপনার 3600 টাকা। একটা চেয়ারের দাম তখন 3600 টাকা হয়ে যাবে। বলছে আলমারির দাম 20% বৃদ্ধি পাবে। তো একটা আলমারির দাম যদি 1200 টাকা হয়, 20% বৃদ্ধি পেলে, একটা আলমারির দাম যদি 12,000 টাকা হয়, তাহলে 20% বৃদ্ধি পেলে কত হবে? তখন হবে কিন্তু 2,400 টাকা। তো 2,400 আর এদিকে কত হচ্ছে 12 আর 2 14,400 হবে। তো এখানে 14,400 দিলাম। তো দেখুন এই দুটো যোগ করুন, এই 14 আর 3 17, 17 18,000 হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে উত্তরটা ঠিক হয়ে গেল কিনা আপনি দেখুন। কিন্তু এখানে যদি 9,000 7,000 হতো তাহলে সেটা কিন্তু হতো না। এই দুটোতে কিন্তু আমরা উত্তর প্রমাণ করে দিলাম। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি মনে হয় আপনাদের বোঝাতেও পেরেছি। তো আমরা চলে যাবো 29 দাগের এই প্রশ্নে। এই 28 দাগের অঙ্কে এরকম অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোনো কিছু না, আপনারা অপশান থেকে অঙ্কের সমাধান করে দেবেন। 29 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তির আয়ের 80% ব্যয় করেন, আয় বৃদ্ধি পেল 30%, খরচ বৃদ্ধি পেল 15%, তাহলে সঞ্চয়ের হার শতকরা কত বৃদ্ধি পেল? এখানে প্রশ্ন বলেছে এক ব্যক্তির আয়ের 80% ব্যয় করেন, অর্থাৎ আয় যদি 100 টাকা করেন তাহলে ব্যয় করেন কত? 80 টাকা। এটা আয় করে আর এটা ব্যয় করে। এখন বলছে আয় বৃদ্ধি পেল 30%,
আয় বৃদ্ধি পেল বলতে 100 টাকার আয় ছিল আগে, কিন্তু এখন কত? এখন আয় হচ্ছে 130 টাকা, কিন্তু খরচ বৃদ্ধি পেল 15%। অর্থাৎ আগে যেটা 80 টাকা ব্যয় হচ্ছিল, এখন সেই 80 টাকার উপরে 15% বৃদ্ধি পেয়েছে। তার মানে 80 টাকার উপরে 15% বৃদ্ধি পাওয়া মানে 8 15 120, অর্থাৎ 12 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 80 টাকার উপরে বৃদ্ধি পাচ্ছে কত? আর 12 টাকা। 15% বৃদ্ধি পাওয়া মানে 80 টাকার 15% বৃদ্ধি পাওয়া মানে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 80 আর 12 কত হচ্ছে? 92 টাকা। তো এখন ব্যয় সমান সমান 92 টাকা। এখন বলছে তার সঞ্চয়ের হার শতকরা কত বৃদ্ধি পেল। তো এখান থেকে যদি আমি সঞ্চয় করি তাহলে কত থাকছে? 130 থেকে 92 বাদ দাও, তাহলে কত হবে? 8, 9 একে 10, 10 আর কত হলে 13, 3 হলে 13, 38 টাকা। 130 টাকায় এখন আয় কিন্তু এখন মানে সঞ্চয় হচ্ছে, এখন সঞ্চয় কিন্তু 38 টাকা। এই 38 টাকাটা বর্তমান সঞ্চয়। আগে সঞ্চয় কত ছিল? আগে 100 টাকা আয় হতো, 80 টাকা ব্যয় হতো, তাহলে 20 টাকা সঞ্চয় ছিল। আর এখন সঞ্চয় কত? 38 টাকা। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? তা 38 থেকে 20 বাদ দেবেন, তাহলে হবে 18। তো সঞ্চয় কত টাকায় কত সঞ্চয় বৃদ্ধি পেয়েছে? তো 20 টাকায় বৃদ্ধি পায় 18 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় 1 টাকা বৃদ্ধি পায়, 20টার নিচে চলে আসবে। আর 100 টাকায় কত বৃদ্ধি পায়? তাই 100 টাকা উপরে গুণ হয়ে যাবে। তো এখানে 100 আর এই 20 কাটলে 5 হয়ে যাবে, 5 18 90 হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বলছে তাহলে সঞ্চয়ের হার শতকরা কত বৃদ্ধি পেল? 90% শতকরা সঞ্চয় বৃদ্ধি পেল। অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। দেখবো আমরা 3 দাগের এই অঙ্কটি। ডেটল ও জলের দুটি মিশ্রণে যথাক্রমে 40% ও 30% ডেটল আছে। মিশ্রণ দুটি কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে 36% ডেটল থাকবে? তো অঙ্কটা আপনারা কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এই যে 40% ডেটল আর জল আছে 30% আর ডেটল আছে 40%। এখন এই দুটোর মিডিলে কি আছে? বলছে কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণ 36% ডেটল থাকবে। তো আমরা এখানে 36 দিলাম। এবার এটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, তা 36 থেকে যদি 36 বিয়োগ 30, এটা পার্সেন্ট হবে। 36 বিয়োগ 30 সমান সমান কত হবে? 36 থেকে 30 বিয়োগ করলে হয় 6। এবার আপনি এই ডেটল 40% থেকে এই 36 বিয়োগ করবেন, জলের জায়গায় বসবে এটা। এই 40 বিয়োগ 36 সমান সমান হয়ে যাবে 4। তো এখানে অনুপাত কত হচ্ছে? 6:4। 6:4 কথার অর্থ হচ্ছে 3:2। তো এখানে উত্তর হয়ে যাবে 3:2। তো এর সঠিক উত্তর 3:2। ডেটল এবং জলের অনুপাত হয়ে যাবে কিন্তু 3:2। অর্থাৎ এখানে আমরা দেখব। তো আমরা এবার সরাসরি চলে যাবো উত্তরে। উত্তর আছে এই পেজে। তো আমরা তার জন্য একটু দেখবো, এর উত্তর হয়ে যাবে কিন্তু 3:2। তো আমরা দেখবো 3:2 আছে কিনা। তো দেখুন এখানে এর দাগে আছে এর সঠিক উত্তর 3:2। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নে। জল ও দুধ কি অনুপাতে মিশ্রিত করে দুধের ক্রয় মূল্য বিক্রয় করে 20% লাভ হবে? তো 20% লাভ করার কথার অর্থ হচ্ছে
আমরা যদি এরকমভাবে করি তাহলে বলছে জল ও দুধ কি অনুপাতে মিশ্রিত করতে হবে, তা দুধ বেশি রাখতে হবে অবশ্যই 20% লাভ করতে গেলে। তো এখানে আমরা হয়ে যাবে 20/100। তো 20 একে 20 5 20 100 অর্থাৎ 1:5 হবে, তাহলে কিন্তু সেটা 20% লাভ হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো যে অঙ্কটি আমরা এবার করব সেটা হচ্ছে 32 দাগের এই অঙ্ক। তো 32 দাগের অঙ্কটা আপনারা দেখুন, এখানে আছে একটি 30 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 3:2। ওই মিশ্রণের কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশালে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 2:3। তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন দেখুন, খুব সুন্দর একটি অঙ্ক এবং এই অঙ্কগুলো নিমেষে সহজে সমাধান করা যায়। আপনি যদি কোনো অঙ্কের নিয়মে করতে যান তাহলে এটা জটিল প্রক্রিয়া হয়ে যাবে। তাই আপনাকে আগে ভাবতে হবে যে অঙ্কটা কিভাবে সহজে নিমেষে সমাধান করব। তো এই অঙ্কটার উত্তর থেকে আমি ক্যালকুলেশন আপনাদের শিখাই দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আপনারা এই ক্যালকুলেশন থেকে উত্তরটা বার করতে পারবেন। এবং দেখার সাথে সাথে এখানে একটা পয়েন্ট বলা আছে, দেখুন ওই মিশ্রণে কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশালে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। আগে কিন্তু মিশ্রণের কতটুকু তুলে নিতে হবে, তারপর যেটা তুলে নেবেন সেই পরিমাণ জল মেশাতে হবে, কিন্তু জলে মেশাতে হবে। তো সেই পরিমাণ জল মেশাতে হবে, অর্থাৎ এইখানটায় কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, মানে কতটা তুলে নিতে হবে এবং কতটা জল ঢালতে হবে। যেটা তুলে নিতে হবে সেই পরিমাণ কিন্তু জল ঢালতে হবে। তো আমরা সবার প্রথমে মনে করছি মিশ্রণ থেকে 9 লিটার জল তুলে নেব। তো 9 লিটারটা এই যে 3:2 আছে, এই দুধ এবং জল অনুপাত আছে 3:2। এই দুটো যদি আমরা 3 আর 2 যোগ করি তাহলে হয় 5। 9টা কি 5 দ্বারা বিভাজ্য? মোটেও না, অর্থাৎ এর দাগটা হবে না। এবার দেখুন বির অপশানটা আছে 10 লিটার, 3 আর 2 5, এ দুটো যোগ করলে হচ্ছে 5, 10 দ্বারা 5 বিভাজ্য, তাহলে এটা আমার গ্রহণযোগ্য। আচ্ছা, তারপরে এবার এটা দেখবো সি হচ্ছে কিনা। যেহেতু 3 আর 2 5, 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সি আমার হবে না। ডিটা আবার হতে পারে, এটাও কিন্তু আমার গ্রহণযোগ্য। কিন্তু আমরা এখানে 3 আর 2 5 আছে, 5কে 5 দ্বারা বিভাজ্য, তাই আমরা ডিটা গ্রহণযোগ্য মনে করছি। কিন্তু এই যে 5টা আমরা পরে করব, আগে 10টার সাথে মেলে কিনা দেখব। তো এর উত্তর হয়ে যাবে 10। এই উত্তর 10 হচ্ছে কিনা সেটা আমরা পরীক্ষা করব এরকমভাবে। ধরুন এই বলছে মিশ্রণের কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল ঢালতে হবে। তো মিশ্রণ থেকে আমরা 10 লিটার মিশ্রণ তুলে নিলাম। তো 30 লিটার থেকে যদি 10 লিটার তুলে নেওয়া হয়, থাকে কত লিটার? 20 লিটার। 20 লিটারের মধ্যে দুধ আছে কতটা? তা 3 আর 2 5 আনুপাতিক ভাগার, তা 3/5 দ্বারা আমরা কি করব, এটাকে গুণ করে দেবো। 4 × 5 = 20, তো 3 × 4 = 12। এই 12 লিটারটা কি হলো? দুধ। কিন্তু 12 লিটার দুধ হচ্ছে। আর জল হচ্ছে কতটা? জল হচ্ছে কিন্তু ওই 20 থেকে 12 বাদ দিন, তাহলে 8 লিটার। কিংবা এখানে এরকম করুন 20 × 2/5, মানে জলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করুন, তো 4 হবে। 4 × 5 = 20, 4 × 8। তো এখানে কিন্তু 8 লিটার জল। আর 12 লিটার, এই যে 12 লিটার কিন্তু দুধ। তো 12 লিটার দুধ এবং 8 লিটার জল। এখন বলছে যে পরিমাণ মিশ্রণ নিতে হবে, তুলে নিতে হবে, সেই পরিমাণ জল ঢালতে হবে। যেহেতু আমরা 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে 20 লিটারে কিন্তু দুধ আছে এতটা, জল আছে এতটা। এইবার আমরা কি করব, যেহেতু 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, তাই 10 লিটার জল ঢালবো। সেই ক্ষেত্রে দুধ এবং জলের অনুপাত কী হবে? তো আমি এক সাইডে লিখলাম দুধ আর এক সাইডে লিখলাম জল। 12-র সঙ্গে 10 যোগ করলাম, কারণ 10 লিটার আমি মিশ্রণ তুলে নিয়েছিলাম। তাই এখানে আমি এবার কী করব, এখানে যে দুধ আছে 12টাই দেবো, আর এখানে জল দেবো কত? 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, আবার এখানে বলছে যে লিটার মিশ্রণ তুলে নেবে সেই পরিমাণ জল ঢালবে। তো 10-এর সঙ্গে 8 যোগ করব, তাহলে হয়ে যাবে 18। জল আমি 10 লিটার মানে ঢেলে দিয়েছি, তাই 8 লিটারের সঙ্গে 10 লিটারটা যোগ করে দিলাম 18। তো এটার অনুপাত করলে 3 × 4 = 12, 6 × 3 = 12, আর 3 × 6 = 18। দেখুন 2:3 হচ্ছে। এই যে উত্তর আমার চাচ্ছে 2:3 হবে দুধ ও জলের অনুপাত। তো দুধ আর জলের অনুপাত 2:3 হচ্ছে, অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে সহজে আপনারা অঙ্ক করবেন, তাহলে দেখবেন ঝামেলা হবে না। তো এর জন্য চাই কিন্তু প্রচুর প্র্যাকটিস, অঙ্কের প্রচুর প্র্যাকটিস চাই। আর আপনারা মনে রাখবেন ফুডে চাই কিন্তু
পয়েন্ট অর্থাৎ নাম্বার বিভাজনে 50 নম্বরে অঙ্ক থাকবে, তাই অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন অঙ্ক আপনার নাম্বার বেশি পেলে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 33 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন 70 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3, আর কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত হবে 3:7। তো অঙ্কটা আমি অপশান থেকে সমাধান করব। কিভাবে সহজে সমাধান করব দেখুন, অপশান থেকে এখানে অপশান আছে 30 লিটার, এখানে আছে 40 লিটার, এখানে আছে 50 লিটার, এখানে আছে 60 লিটার। এখন আমি দেখব যে এই 7 আর 3 মানে এইখানে যে আছে 70 লিটার, এই 70 লিটার থেকে 30 লিটার মিশ্রণ তুলে নেব, তাহলে থাকবে কত 40 লিটার। তা 40 লিটারে দুধ আছে কতটা, জল আছে কতটা দেখতে হবে। তো আমি এক সাইডে লিখবো দুধ আর এক সাইডে লিখবো জল। এখন আমি যতটা তুলে নেব, এখানে বলছে যত অংশ তুলে নিতে হবে সেই পরিমাণ জল ঢালতে হবে কিন্তু। তো আমি যদি 30 লিটার তুলে নিই তাহলে থাকবে 70 লিটার থেকে 30 লিটার তুলে নেওয়ার পরে কিন্তু 40 লিটার থাকবে। সেই 40 লিটারে দুধ আছে কতটা, তো 7 আর 3 10, 10কে 40 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 10 40, অর্থাৎ 4 হবে, 4-এর সঙ্গে 7 গুণ করলে 28 লিটার। 28 লিটার দুধ আর 12 লিটার জল থাকবে 40 লিটারে কিন্তু, কারণ এই 30 থেকে এই 70 থেকে 30 বাদ দেবো, যেটা 40 থাকবে, সেই 40 লিটারে দুধ থাকবে 28 লিটার, জল থাকবে 12 লিটার। এখন এতে আমরা কি করব, এতে আমরা যেহেতু 30 লিটার তুলে নিচ্ছি তাহলে 30 লিটার জল ঢালবো। 30 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, 30 লিটার জল ঢালবো। তো 30 লিটার জল ঢালার আগে আমাকে এখানে একটা জিনিস দেখতে হবে যে 30 লিটার জল ঢালবো, অর্থাৎ 12-এর সঙ্গে 30 যোগ করলে 42 হবে, কিন্তু অনুপাতটা কি 3:7 হবে সেটা আমরা দেখব। তো এই জায়গাটায় 28 আছে, তো 28-এর কিন্তু কোনো ক্যালকুলেশন আসে না, 3 দ্বারা বিভাজ্য না। 28 কিন্তু 3 দ্বারা কখনোই বিভাজ্য না, অতএব এই 30-এর উত্তরটা আমরা নেব না, 30-এর উত্তরটা নেব না, অর্থাৎ এর দাগটা আমরা নেব না। তো এর দাগটা নেব না। এখন তাহলে কোন দাগটা নেব দেখুন, এখানে বিদ্যাগ আছে। তো আমরা এবার চলে যাব পরের অপশান, অর্থাৎ বিদ্যাগে 40 লিটার। তো আমি যদি 70 লিটার থেকে 40 লিটার তুলে নিই, 70 লিটার থেকে 40 লিটার তুলে নিলে থাকবে 30 লিটার। 30 লিটারের মধ্যে দুধ হবে কতটা, তো 30 গুণ 7/10, কারণ এই আনুপাতিক ভাগাহার গুণ করলাম, 3 10 কে 30, 3 7 21, 21 লিটার কিন্তু দুধ আছে। তাহলে জল থাকবে কতটা, 30 লিটারের মধ্যে 21 লিটার যদি দুধ হয়, জল থাকবে কিন্তু 9 লিটার। এখন যেহেতু আমি 40 লিটার তুলে নিয়েছি, তার 40 লিটার আমার জল ঢালতে হবে। তো 40 লিটার জল ঢালবো। এখন জল 40-এর সঙ্গে 9 যোগ করবো, তাহলে হয়ে যাবে কত 49, আর 21টা 21ই থাকবে। তো আমরা এবার এটা কাটাকুটি করবো, 7 দিয়ে কাটলে 3 7 21, আর 49টা 7 দিয়ে কাটলে 7 7 49। তো দেখুন 3:7 হচ্ছে অনুপাত, অর্থাৎ 40 লিটার কিন্তু আপনার তুলে নিতে হবে এবং 40 লিটার জল ঢালতে হবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 34 জায়গার অঙ্ক দেখব, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে, বি একা ওই কাজটি 20 দিনে করে। বি একা 4 দিন কাজ করার পর চলে যায়, তাহলে বাকি কাজ এ কত দিনে করবে। তাহলে এই অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন, এ আর বি একত্রে কত দিনে করছে 10 দিনে, কিন্তু বি একা কত দিনে করছে 20 দিনে।